হ্যালো 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 হ্যালো, নমস্কার। চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রমু কেন অকারণে, মনো চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। পরপ্রেমে কেন হয়ে অচেতন, পরপ্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মনো চলো নিজ নিকেতনে। পথে মন করু আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। সত্য পথে মন করু আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। সঙ্গীতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোষণ। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোষণ। পরমে যতনে রাখো রে প্রহরী, পরমে যতনে রাখো রে প্রহরী। সমদাহ দুই জনে, মনো চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শান্ত হলে তথা করিবে বিশ্রাম। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শান্ত হলে তথা করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়েরই আগার, প্রাণপণ দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়েরই আগার, প্রাণপণ দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সে পথে রাজার প্রবল প্রতাপ। সমুন্ডারি যার শাসনে, মনো চলো নিজ নিকেতনে। সংসার
মহারাজ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ এবং শিক্ষাগণদের আমার সম্মান ও প্রণাম জানিয়ে আমি স্বদেশ মন্ত্রপাঠ শুরু করছি। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরামুখাপেক্ষা, এই দাও সুসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতার সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নির্জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। এবং মহারাজের কাছ থেকে আমরা কিছু শপথ নিতে পারবো তার সামনে থেকে, যে আমরা আজকের দিনে কিছু শিখতে পারলাম বা আগামী দিনে ব্যবহার করতে পারলাম। আমরা আজকে শুনবো। আমি এখানে সবাইকে স্বাগত জানিয়ে, মহারাজকে স্বাগত জানিয়ে, আমি কিন্তু বিবেকানন্দের উপরে যতটুকু জানি অন্যদিন বলবো বা আমার যতটুকু আছে, কিন্তু আজকে জানবো দুজন বিদগ্ধ ব্যক্তি মহারাজজি আছেন, তাদের কাছে আমরা শুনবো যে মূল্যবোধ শিক্ষা কি, কেন আমাদের আরো বেশি করে আজকের দিনে প্রয়োজন, ছাত্রছাত্রীদের একাগ্রতা বাড়ানোর জন্য কি প্রয়োজন আছে, কেন আমরা, রবীন্দ্রনাথ বলেছেন অকারণে চঞ্চল, তোমরা অকারণে চঞ্চল, আমরা অকারণে চঞ্চল, সেই চঞ্চলতা কমে কিভাবে আমরা মনোনিবেশ করতে পারবো, সেই বিষয়ে আমরা আজকে কিন্তু জানবো আমাদের মহারাজজি এবং আমাদের যিনি প্রধান বক্তা রয়েছেন আমাদের শরৎজলা মহাশয়। সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি তাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আছি এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাদেরকে আবার কৃতজ্ঞতা এবং আপনার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মহাবীর, গেরুয়া বসনধারী তুমি সন্ন্যাসী মহাবীর, বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবাসীর উচ্চ করিলে শির, যুব সমাজকে উদ্দীপ্ত করেছে তোমার রচিত বাণী। আজকে তোমার অভাব আমরা প্রতি মুহূর্তে মানি। জন্ম তোমার সিমলাতে, আদি নাম নরেন্দ্রনাথ, অগতির গতি তুমি, অনাথের তুমিই না। কবিগুরু গেছেন বলে তোমার মাঝে সবই ভালো, অন্ধকারে তোমার বাণী দেখায় নব দিশার আলো। উচ্চ নিচ, চণ্ডাল, মূর্খ সবাইকে তুমি বসিয়েছিলে এক আসনে। জীবের সেবা তুমি করেছিলে শিব জ্ঞানে, স্থাপন করেছিলে তুমি রামকৃষ্ণ মঠ ও মিশন সেবা প্রতিষ্ঠান। দেশ ও জাতির সেবায় যাদের ধ্যান এবং জ্ঞান, তোমার দেওয়া শিক্ষায় আমাদের এগিয়ে চলার শক্তি। গুরুর প্রতি ছিল তোমার অশেষ অসীম ভক্তি,
অক্ষরে অক্ষরে পালন করেছিলে তুমি গুরুর দেওয়া বাণী, শারদা মাকে মেনেছিলে সাক্ষাৎ জগৎ জননী। জন্ম তোমার 12ই জানুয়ারি, বীরের স্বর তুমি বিবেকানন্দ। হৃদাসনে বিরাজিত তুমি, তোমায় নিয়ে নেই কোনো দ্বন্দ্ব। তোমার দেখানো পথে চলে পাই যেন শান্তি, কৃপা করো আজীবন যেন থাকে তোমার প্রতি ভক্তি। দেশবাসী সদাই স্মরণ করবে তোমার নাম, আজ এই দিনে জানাই তোমায় আমাদের সশ্রদ্ধ প্রণাম। নমস্কার। তব কথামৃতম তপ্তজীবনম কবিভিড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমতমাতুতম ভুবি ঘৃণন্তি চে পরিদাচ। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তপহারিণে। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অকল্পানন্দজি মহারাজ, সহ সম্পাদক তমলুক রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় আছেন, পরিচালক সমিতির সভা সম্পাদিকা এবং সভাপতি থেকেছেন, স্টাফ কাউন্সিলের দিদি থেকেছেন, অন্যতম শিক্ষক থেকেছেন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা। আমার তরফ থেকে, তমলুক রামকৃষ্ণ মিশনের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করি। আর তোমাদেরকে আমার স্নেহাশিস জানাই, ভালোবাসা জানাই। তোমাদের অঙ্গনে ঢুকে আমার যেটা মনে পড়ছে, যে কথাগুলো বলবো ভাবছিলাম সে কথা বলা হবে না, কিন্তু অঙ্গনে ঢুকেই আমার অন্য প্রসঙ্গ মনে হয়েছে। তো আশুতোষ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত প্রতিষ্ঠান আমি প্রায় দেখিনি, কোথাও দেখিনি। কলেজ, আশুতোষ কলেজ সৌভাগ্যক্রমে আমি আশুতোষের ছাত্র, আমি ওই কলেজেরই ছাত্র। আর খুব সৌভাগ্য হলো যে তাদেরই প্রতিষ্ঠিত বা তাদেরই নামাঙ্কিত একটা স্কুল। আর তোমাদের গতবারে এসেছিলাম মাস্টারমশাই, তোমাদের যে 75 বছর প্লাটিনাম জুবলির যে অনুষ্ঠান হয়েছিল তার একটা সুভেনির পেয়েছিলাম, সেই সুভেনিরটা পড়েছিলাম এবং খুব ভালো লেগেছে। আজকের যেরকম স্বরচিত কবিতাও শুনলাম, অসম্ভব ভালো। আর আমার মনে আছে 7-এর মনে হয় নামটা মনে নেই, তার কবিতাও ভালো। আর কিছু পুরনো স্মৃতি তোমাদের কাছ থেকে, মানে লেখার থেকেই আমার মনে হয়েছে, বইটা পড়েছি, অসম্ভব ভালো। এবং তোমরা তো তার সাক্ষী থেকেছো এত বড় অনুষ্ঠানের। সেই প্রসঙ্গে বলি, ভারতবর্ষ তো মুনি ঋষির দেশ, ভারতবর্ষ শ্রীকৃষ্ণের বিচরণ ক্ষেত্র, ভারতবর্ষ ভগবান বুদ্ধের আবাসস্থল, শঙ্করাচার্য, মাধবাচার্য, বল্লভাচার্য, অসম্ভব দেশ। তো কী হয়েছে, আমাদের দেশ যখন আমাদের আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হলো, তখন উনি সিনেটের মেম্বার ছিলেন, তারপর উপাচার্য হয়েছিলেন। তো অসম্ভব। আর উনি কিন্তু, তোমরা মনে রাখবে, আজকে যখন আমি তোমাদের ওই সিঁড়িটা দিয়ে উঠছিলাম, এত অ্যালজেব্রার এগুলো ছিল, a+b² এরকম সব লেখা ছিল, সুন্দর সুন্দর করে সূত্রগুলো ছিল। আমার মনে হলো হেডমাস্টারমশাই লিখেছেন, যেহেতু আশুতোষ মুখোপাধ্যায় অঙ্কের লোক, উনি অঙ্কে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছিলেন, সর্বোচ্চ ইউনিভার্সিটি, রায়চাঁদ প্রেমচাঁদ ডিগ্রি মনে উনিই পেয়েছিলেন, আর তখন কেউ পায়নি। এত অসম্ভব, মানে অঙ্কের সর্বোচ্চ মাস্টার ডিগ্রির পরেও যে ডিগ্রিটা হয়, সেই ডিগ্রিটা উনি পেয়েছিলেন। আমার মনে হলো মাস্টারমশাই মনে হয় তারই নামে এতে এত সুন্দর করে করেছেন, তাকেই লক্ষ্য করে না কিনা জানি না, এরকম মনে হয়েছিল আমার। যাই হোক, তো পরাধীন ভারতবর্ষে তখন ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা ভারতে হতো না। এখন যেরকম ভারতে হয়, আমরা স্বাধীন হয়েছি, এখন বলা হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যারা ডিএম হয়, এসপি হয়, এগুলো যারা হয় তারা এরকম। কিন্তু তখন যেহেতু পরাধীন ভারতবর্ষ, ইংল্যান্ডের মানুষ আমাদের দেশ শাসন করছে, সেই জন্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস এই ইংল্যান্ডেই হতো। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস যারা দিয়েছেন, ওইখানে ঋষি অরবিন্দ, এরা সব ওইখানেই পরীক্ষা দিয়েছে। তো ওইখানে তখন
প্রায় 200-র বেশি ছাত্র ইন্ডিয়ান সিভিল সার্ভিস পাস করেছে। তো তারা সবই ইংরেজ। তো তারা পাশ করার পর ভারতবর্ষে আসবে। ভারতবর্ষে কেউ ডেপুটি ম্যাজিস্ট্রেট হবে, কেউ কালেক্টর হবে, ভারতবর্ষ শাসন করবে তারা। তো তারা তো ভারতবর্ষ সম্পর্কে কিছু জানে না, তাদের জন্ম তো ইংল্যান্ডে। তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ঠিক করলো, তাহলে এরা যে পাশ করলো ভারতে গিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট হবে বা বিভিন্ন জায়গায় কাজ করবে, তো ভারত সম্পর্কে একটা ধারণা দেওয়া দরকার ওদের। ভারত সম্পর্কে একটা বলে দিতে হবে যে ভারতবর্ষ কিরকম একটি দেশ। তো কে বলবে এই কথা? খুঁজে খুঁজে পাওয়া গেল ম্যাক্স মুলার বলে একজন, তোমরা তার নাম জানো, সবাই জানে। ম্যাক্স মুলার অসম্ভব পণ্ডিত ব্যক্তি। তখন রামকৃষ্ণ নিয়ে ওনার লেখাও হয়ে গেছে। অসম্ভব পণ্ডিত মানুষ ম্যাক্স মুলার। আমাদের ঋগ্বেদ লিখেছে, আমাদের 10 খণ্ডের যে ভারতের ঋগ্বেদ, সেই ঋগ্বেদ ম্যাক্স মুলার লিখেছিলেন, কিন্তু জার্মানের পণ্ডিত। শতাধিক পণ্ডিত রেখে, ভারতের পণ্ডিতকে রেখে সে প্রায় তখনকার দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 9 লক্ষ টাকা দিয়েছিল আমার যতটুকু মনে আছে। তো সেই দিয়ে আমাদের ঋগ্বেদ লিখেছিল। সুতরাং সবাই বলল ম্যাক্স মুলারকে ডাকা হোক, যে সেই ঠিক করে দিবে যে ভারতবর্ষ কীরকম একটি দেশ। এই 200 জন যে পাস করেছে ওদের একটা মহড়া দেওয়া করাবে। তো প্রথম দিন ক্লাস হচ্ছে, ম্যাক্স মুলারকে ডাকা হয়েছে, উনি ক্লাস নিচ্ছেন। সামনে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পাস করে গেছে এই রকম ছাত্ররা, সব ইংরেজ ছাত্র, তারা বসে আছে। তার প্রথম ক্লাস ভারত সম্পর্কে ম্যাক্স মুলার যে কথাগুলো বলছে, আমাকে যদি পৃথিবীর মধ্যে এমন কোনো দেশের কথা বলা হয় যেখানে স্বর্গের থেকেও সুন্দর, তার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত প্রায় স্বর্গের মতো, তাহলে আমি আঙুল তুলবো ভারতবর্ষের দিকে। পৃথিবীর মধ্যে সব থেকে মানবীর জন্ম কোথায় হয়েছে, কোন আকাশের নিচে, তাহলে আমি নিশ্চিত করে আঙুল তুলবো ভারতবর্ষের দিকে। যদি আমাকে জিজ্ঞেস করা হয় কোন সাহিত্য, আমাদের সাহিত্য, গ্রিক সাহিত্য, রোমান সাহিত্য, পাশ্চাত্য সাহিত্য যেখান থেকে পুষ্ট হয়েছে, শুধু তাই নয় আমাদের ভুলগুলো সংশোধন করে নিতে পারি, তাহলেও আমি আঙুল তুলব ভারতবর্ষের সাহিত্যের দিকে। ম্যাক্স মুলার ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ছাত্রদেরকে তার ভারত সম্পর্কে এই ভাবনা তার হয়েছে, আমি অঙ্গনে ঢুকে ভারতবর্ষে যত মহান মানবীর সমস্ত চিত্র, আমি মহারাজি যারা যারা ছিলেন তারা সেই অঙ্গনে তাদেরকে পুষ্প নিবেদন করে তাদের চরণে ফুল দিয়ে তাদেরকে পুজো করলাম, শ্রদ্ধা নিবেদন করলাম। আমাদের রামকৃষ্ণ মিশনে এইটা কথা আছে, আত্মমোক্ষার্থ জগৎ হিতায় চ। তার মানে হলো আমি জীবনে, আমি মাস্টারমশাই, আমি ছাত্র, আমি দেশের কর্মী, আমি রাজনীতিবিদ, আমি সেই কাজ করব, আমি সেই আমার কর্মপদ্ধতি সেই হবে যে পদ্ধতিতে আমার মুক্তি লাভ হবে, অর্থাৎ আমার কর্মপদ্ধতি হবে জগতের কল্যাণের জন্য, জগৎ হিতায় চ, জগৎ হিতায়ের জন্য। আর অসম্ভব একটি কথা প্রাসঙ্গিক এখানে বলছে, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহামানব সংসব। আমাদের উচিত হবে, ওর যে কবিতা পরিষ্কার করে এখানে বলা আছে যে মানবীর সংস্পর্শে থাকতে হবে। যদি তোমার জীবনটাকে দাঁড় করাতে চাও, যদি তুমি মানুষের মতো মানুষ হতে চাও, তুমি সংস্রব কি করে পাবে? এখানে বিবেকানন্দের বই পড়তে হবে, বিদ্যাসাগরের বই পড়তে হবে, যে সমস্ত মহান মানবীর সমস্ত ইয়ে আছে তাদের বই পড়লে তাহলে তাদের সঙ্গে তোমরা থাকতে পারবে, তাদের সংস্রব তোমরা নিতে পারবে, তাদের বইগুলো পড়তে পারবে। সেই আর আশুতোষ মুখোপাধ্যায়ের নিজের তৈরি, আমার যতটুকু মনে আছে 60,000-এর নিজের লাইব্রেরি, এবং লাইব্রেরির জন্য তার কোনো রকম কোনো রেজিস্টার খাতাও থাকতো না, কোন বই কোথায় আছে কোন জায়গায়, সব আশুতোষ মুখোপাধ্যায়ের মুখস্থ থাকতো।
একসময় একটা অঙ্কের বই বিক্রি হচ্ছে। তখন বই বিক্রি হতো, পুরনো বই বিক্রি হতো, বইগুলো অকশন ইয়েতে বিক্রি হচ্ছে, এক জায়গায় বিক্রি হচ্ছে, নিলাম বিক্রি হচ্ছে, নিলাম অঙ্কের বই সব থেকে ইউনিভার্সিটিতে পড়ানো হবে, খুব দামি রেয়ার বই, সেই দুটো বই একটা ইয়েতে বিক্রি হচ্ছে। তো বিক্রি হচ্ছে, আরেকজন ইংরেজের তিনিও খুব অঙ্কের পারদর্শী, তিনি ছিলেন, হাইকোর্টের জাজ ছিলেন, তিনিও অঙ্কের লোক, তিনিও বইটা কিনবে, বইটা নিলামে উঠছে। বইটা নিলামে উঠলো এমনই, তখনকার দিনে বলতে পারি প্রায় দুধের মন, 1 মণ দুধের দাম হয়তো 2 টাকা 3 টাকা, সেই সময়ে একটা অঙ্কের বইয়ের দাম উঠেছিল 250 টাকা। অবাক লাগবে, যে নিলাম করছিল সে বইটা মানে যে নিল আর কি ইংরেজ, সে 252 টাকা দিয়ে নিল, আর আশুতোষ মুখোপাধ্যায় দাম দিয়েছিলেন 250 টাকা। তারপরে সেই ভদ্রলোক, ইংরেজ ভদ্রলোক বলে, সেই লোকটি কে যে এই বইটা 250 টাকায় কিনবে? সেই লোকটি এই কলকাতাতে আছে। খুঁজে খুঁজে দেখা গেল সেই লোকটি আশুতোষ মুখোপাধ্যায়। দেখো বলছি, এই তোমরা যদি মহামানবের সংস্রব মানে কি, তাদের বইগুলোর সংস্রবে থাকতে হবে, তবেই তুমি হবে। একটা প্রসঙ্গ তোমাদেরকে বলি, আমি মূল্যবোধ কথা বিষয়ে আসবো, যে এখন আমরা, মাস্টারমশাই বলছিলেন আমাদের সমাজ, তোমরা খুব ভালো, আমি নিশ্চিত তোমরা খুব ভালো, তোমরা অসম্ভব ভালো, তোমরা পড়াশোনায় ভালো, তোমরা সত্যি আচরণে ভালো। আমার তো মনে হয়েছে এই এলাকায় তোমরা একটা ভালো বাতাবরণ পড়াশোনার আছে, এটা আমি আমার কয়েকজন বন্ধুবান্ধব এখানে থেকেও আমি শুনেছি। যে স্কুলে গেছিলাম তার হেডমাস্টার মশাই এই স্কুলের ছাত্র, উনিও কি সৌভাগ্যবান, যে স্কুল থেকে পড়েছেন সেই স্কুলেরই প্রধান শিক্ষক হয়েছেন। অসম্ভব জায়গায় তোমরা পড়াশোনা করছো। শুধু একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা সত্যে প্রতিষ্ঠিত হবে। কীরকম হবে? এটা খুব কঠিন ব্যাপার, সত্যে প্রতিষ্ঠিত হবে। ওই স্কুলেও বলেছিলাম যে কোনো একটি ছেলে, বিমল নামে কোনো একটি ছেলে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে। ধরো আজকের একটা মিথ্যে কথা বলেছি, তো মিথ্যে কথা বললে কি হবে? কিছু তেমন কিছু খাওয়া পড়ার কোনো অসুবিধে হবে? কিছু অসুবিধা হবে না। তার পড়াশোনার অসুবিধে হবে? খুব একটা অসুবিধা হবে না। পরের দিন সে আর একটা মিথ্যে বলবে, তারপরের দিন আরেকটা বড় মিথ্যে বলবে, তাতে কিন্তু তার খাওয়া পড়া অসুবিধে হবে না, তার কোনো রকম অসুবিধে হবে না। বড় জোর বন্ধু বান্ধব গ্রামের লোক বলবে বিমল মিথ্যে কথা বলে, কিন্তু বিমল অজান্তে তার মন প্রাণ শরীর হৃদয় সবগুলো মিথ্যে হয়ে গেছে। সে আর সত্যে উন্নীত হতে পারবে না। আত্মবৎ সর্বভূতেষু যপস্যতি সপস্যতি। সত্য থেকে উন্নত সত্যে উঠা যায়, মিথ্যে থেকে সত্যে তুমি আসতে পারবে না। এখানে যদি একটা সেমিনার হয়, বেশ কিছু জন ডাক্তার, বেশ কিছু জন ইঞ্জিনিয়ার, বেশ কিছু জন শিক্ষক, বেশ কিছু জন ব্যবসাদার, যদি আমি বলি আপনাদের 3 জন করে পার্টনার বেছে নিন, তো তাহলে যে ব্যবসাদার সে কি কোনো মাস্টারকে বেছে নেবে? তার পার্টনার হিসাবে কাকে বেছে নেবে? ব্যবসাদারকে বেছে নেবে। একজন শিক্ষক কাকে বেছে নেবে? শিক্ষককে বেছে নেবে। একজন আইনজ্ঞ কাকে বেছে নেবে তার পার্টনার হিসাবে? আইনজ্ঞকে বেছে নেবে। তুমি যদি সত্যে উন্নীত হও, তোমার যদি সত্য হয়, সত্য কি জিনিস জানো? তোমার ভাবনা যদি সত্য হয়, তোমার চিন্তা যদি সত্য হয়, সত্য একটা মানে এনার্জি, একটা শক্তি। শক্তি বলতে তোমার চিন্তা, তুমি একটা চিন্তা করছো। যেমন পুকুরের মাঝখানে ঢিল দিলে তার তরঙ্গ পাড়ে গিয়ে পৌঁছায় না, সেরকম তুমি শুয়ে শুয়েও যদি ভাবনা করো, একটা চিন্তা করো, সেই চিন্তা কিন্তু তরঙ্গাকারে ছড়ায়। তোমার চিন্তা যদি তরঙ্গাকারে ছড়াচ্ছে, আমার চিন্তাও তরঙ্গাকারে ছড়াচ্ছে। তোমার চিন্তা যদি শুভ হয়, আমার চিন্তা যদি শুভ হয়, দুজনের চিন্তা তরঙ্গ মিলবে, তার মানে দুজনে আমরা একত্রিত হব। আর ও যদি মিথ্যে হয় তাহলে ওর সঙ্গে ওর তরঙ্গ মিশবেই। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের রাজযোগের কথা।
সুতরাং সত্যে উন্নীত হতে হবে। সেই জন্য সত্যকে বলছি একটা ভাঁড়, ক্ষীরের ভাঁড়, ক্ষীর, তোমরা তোমরা এক ভাঁড় ক্ষীরকে যদি ভাঁড়কে ফুটো করে দাও কি হবে? ক্ষীরগুলো সব বেরিয়ে যাবে, তাই না? তাহলে তাহলে ফুটো করা যাবে না, তাকে ফুটো যাতে না হয়ে যায়, যাতে ভেঙে না যায়, সেই জন্য তাকে ধূপ নৈবেদ্য এগুলো দিয়ে তাকে পুজো করতে হবে। তোমার বুকে, তোমার হৃদয়ে, তোমার শরীরে সত্য লুকিয়ে আছে, এই সত্যকে তুমি একটুও ফুটো করতে দিবে না, একটুও ভাঙতে দিবে না। তুমি যেমন করে হোক রক্ষা করবে, যত কিছু হোক তুমি সত্য থেকে বিচ্যুত হবে না। একটু প্রথমে কষ্ট হবে। আমি যে ইয়েতে মাস্টারমশাই বলেছে, আমার কোনো বন্ধু বান্ধব, আমার পরিমণ্ডলের কোনো মিথ্যে লোক নেই পারতপক্ষে, মানে এটা আমি হলফ করছি না। আমি সেই বন্ধু বান্ধবকেই মহারাজের সঙ্গে প্রায় থাকি, যে কেউ মিথ্যে, আমাকে দেখে মিথ্যে কথা বলে না। তোমাকে দেখে তোমার বাড়ি শিখবে, বাবাও শিখবে, পাড়া প্রতিবেশী শিখবে। অসম্ভব কথা সাগরময় ঘোষ বলছিল যে সমাজ খারাপ নয়, এই মাইতি বাড়ি যদি ভালো হয়, জানা বাড়ি যদি ভালো হয়, গিরি বাড়ি যদি ভালো হয়, তাহলে এই পাড়াটা ভালো হবে। তাহলে এই পাড়া যদি ভালো হয়, ওই রকম আরেকটা পাড়া যদি ভালো হয়, সমাজ ভালো হবে, দেশ ভালো হবে। তাহলে সর্বোপরি ভালোর অরিজিনটা কোথায়? পরিবার, স্বামী স্ত্রী দুজনে। এই একটা পরিবার চাই, সুন্দর পরিবার, সেটা তোমরা করতে পারবে। সুতরাং আমি শুধু বলবো, আলোচনা তো হবে না, বেশি সময় তো বক্তৃতা নয় আমাদের। তো আমি যে কথাগুলো বলতাম, যে চিকাগোর উপরেও বলছিল, সেটা বলা হলো না, তো হবে বলবো, সেটা আর বলা হবে না, মহারাজ থাকতে হবে না। হ্যাঁ, 3 মিনিট আমি বলবো না, বলছি তোমাদেরকে একটা কথা বলি। তোমরা এবার সরস্বতী পুজো করেছো সবাই? পুষ্পাঞ্জলি দিয়েছো? ভদ্রকালই নমনিত্যং সরস্বতী নমনোত্তম বলেছো? বলেছো তো? আরে পুষ্পাঞ্জলি দিলে তো মন্ত্রটা বলতে বলেছো, জয় জয় দেবী চরাচর সারে বলেছো? বাহ। তারপরে প্রীতিভোজ হয়েছিল, তাহলে সবাই পুষ্পাঞ্জলি দিয়েছো? দিদিমণিরা, মাস্টারমশাই সবাই? বাহ। আমি শুধু একটা জিনিস চাইবো তোমাদেরকে, সেটা তোমরা যে মুখ দিয়ে, যে জীব দিয়ে সরস্বতীর বন্দনা করেছো, সরস্বতীর মন্ত্র উচ্চারণ করেছো, সেই জীব দিয়ে, সেই মুখ দিয়ে একটা খারাপ কথা বলবে না, একটা মিথ্যে কথা বলবে না। শুধু এইটা আমার তোমাদের কাছে চাওয়া। কে কে দিবে হাত তুলো, বলো, তারস্বরে বলো। যে মুখ দিয়ে সরস্বতীর বন্দনা করেছি, সে মুখ দিয়ে মিথ্যে কথা বলবো না, খারাপ কথা বলবো না। আত্মবোধ সর্বভূতেষু যপস্যতি সর্বস্বতী। তোমরা সত্যে উন্নীত হবে, আমি নিশ্চিত। আমি যদি আগামী বছরও আসি বা কোনো যদি হয়, আমি নিশ্চিত করে বলতে পারি তোমাদের দেখে এই এলাকা, এই অঙ্গন আরো সুন্দর হবে। তোমরা 10 জনের 1 জন হবে, আমি একদম নিশ্চিত। ভালো লাগছে, এত আনন্দ আমি কোথাও পাইনি। তোমরা হাততালিরও যোগ্য নয়, তোমরা আরো উঁচুতে কিছু। স্বামী বিবেকানন্দের সেই যুগান্তরকারী চিকাগো বক্তৃতা প্রসঙ্গ পরে একবার বলবো, মাস্টারমশাই ডাকবে কি করে এসে বলবো। তবে আজকে বলে দিই, যেখানে তোমাদের যেরকম উদ্বোধনী সঙ্গীত হয়েছিল, চিকাগো বক্তৃতা অসম্ভব ঘটনা, প্রায় 400 বছরের আমেরিকা যুক্তরাষ্ট্রের 400 বছরের ঘটনা হয়েছে। আর স্বামী বিবেকানন্দকে না তোমরা জানবে, তোমরা অবাক হবে। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে ফিরে এলো, সেভিয়ার দম্পতি বলে স্বামী স্ত্রী, তার 2টো বক্তৃতা শুনে তারা ইংল্যান্ডের সমস্ত সম্পত্তি বিক্রি করে, ঘর বিক্রি করে দিয়ে স্বামীজির সঙ্গে চলে এসেছিল, মায়াবতীতে ছিল। অনেকে যবে স্বামী বিবেকানন্দের সঙ্গে পরিচিত হয়েছে, সেদিন থেকে তাদের জন্মদিন বদলে দিয়েছে আমেরিকার মেয়েরা। বলছে স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনেছি, আমি পুনর্জন্ম পেয়েছি, এই দিন থেকে আমার জন্মদিন। একদিন এক ভদ্রমহিলা স্বামী বিবেকানন্দের 2টো বক্তৃতা শুনেছিল আমেরিকায়। কখন স্বামী বিবেকানন্দ বলেছে যে আমি যদি এই আমেরিকায় কিছু জায়গা পাই, তাহলে আমি বেদান্ত মঠ তৈরি করবো।
ঠিক দুদিন বাদে এক ভদ্র মহিলা এসে বলছে, ক্যালিফোর্নিয়াতে আমার 62 একর জায়গা আছে, মহারাজ আপনি কি নেবেন? 62 একর জায়গায় ক্যালিফোর্নিয়া রামকৃষ্ণ মিশনের মঠ তৈরি হয়েছে। স্বামীজি সেখানে যেতে পারেনি। তোমাদের যৌবন ভারতবর্ষের হাজার হাজার বছরের আধ্যাত্ম সম্পদের মূর্ত প্রতীক। বেদ, উপনিষদ, পুরাণ যত অঙ্গনে তোমাদের যারা আছে সবই হাজার হাজার বছরের মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দের মধ্য দিয়ে বেরিয়েছে। বিবেকানন্দকে ধরে রাখো, তোমাদের সব কিছু বদলে যাবে, তোমরা সত্যি মানুষের মতো মানুষ হবে। সেই চিকাগো বক্তৃতায় যে উদ্বোধনী সঙ্গীত হয়েছিল সেটা ইংরেজিতে, সেটাই বাংলায় বললে যেটা বলেই আমাকে শেষ করতে হবে। হে জাতি সমূহ দাও জয় ঈশ্বরে, হে দেশ সমূহ তুল উচ্চ কণ্ঠস্বর, আকাশ পৃথিবী জুড়ে মহা ঐক্যতান, জয় প্রভু জয় তব জয় রাত্রি দিন, বল ধন্য তুমি পেয়েছ তার প্রেম, বল ধন্য গুণায়িত গভীরের স্বরে, ধন্য ধন্যে দাও প্রতি নিঃশ্বাসে স্রষ্টা। সমগ্র দেশের উদ্দেশ্যে, সমগ্র জাতির উদ্দেশ্যে এই কণ্ঠ নিনাদিত হয়েছিল। নমস্কার। राजाय विवेकानंद चूड़य सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমি প্রথমে ঠাকুরমা এবং স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই মঞ্চ উপবিষ্ট এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং এখানকার বিদ্যালয় পরিচালনা কমিটির সম্পাদিকা এবং বিদ্যালয়ের সাথে যুক্ত যে সমস্ত সদস্যগণ আছেন সকলকে শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রদ্ধেয় সরোজ কুমার জানা মহাশয়কে, শ্রদ্ধা জানাই এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণকে, সর্বোপরি আমার সামনে যে সকল ছাত্রছাত্রীরা বসে আছে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা এই নিয়ে দ্বিতীয় বছর, মানে আমি ব্যক্তিগতভাবে এর আগে হয়েছে মূল্যবোধ শিক্ষা নিয়ে তোমাদের কাছে কিছু বলার জন্য এসেছি। প্রথমে তোমাদের একটি কথা বলতে খুব ইচ্ছা করছে। গত বছর যখন মূল্যবোধ শিক্ষা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, একটি কেন্দ্রীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে সব থেকে দূরবর্তী স্কুল তমলুক মিশন থেকে হলো সাগরপুর স্যার আশুতোষ বিদ্যালয়, এটা তোমাদের বিদ্যালয়টি। এই বিদ্যালয় থেকে সবাই আগে গিয়ে সেখানে গিয়ে পৌঁছে গেছে। এটা দেখে আমি বারবার বলছিলাম, সেদিন খুব সম্ভবত ওই দিন ধন্যবাদ জ্ঞাপনের সময় কেন্দ্রীয় অনুষ্ঠানে আমি বলেছিলাম সব থেকে দূরবর্তী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই আগে এসছে। তোমাদের তার জন্য অনেক ধন্যবাদ জানাই, তোমাদের আগ্রহ নিষ্ঠা এবং তোমরা কত সুন্দরভাবে সবাই চুপ করে বসে আছো। স্যার যখন বলছিলেন একদম আগ্রহের সাথে তোমরা সব বসে আছো, একটু মাথা নাড়ছে না, খুব ভালো লাগছে দেখে। ঠিক এমন একটি অনুষ্ঠান কালকে একটি বিদ্যালয়ে করছিলাম, 1000-এর উপর স্টুডেন্ট, একদম মাথাও নাড়ছে না, চুপ করে বসে আছে। এটি হলো মূল্যবোধ শিক্ষার যে আমরা বিভিন্ন স্কুলে যে আয়োজন করে থাকি প্রতিযোগিতা সহ সেমিনার, তার সার্থকতা। এই বছর আমরা একটু আলাদা করেছি আমাদের এই মূল্যবোধ শিক্ষার যে আলোচনা সভাটাকে। আলাদা মানে আমরা এই বছর বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের কথা থেকেও তোমাদের কথার উপর, আদান প্রদান। তোমরাও কথা বলবে, আমরাও কথা বলবো। সেই নাচ গান আবৃত্তিতে সবসময় সব স্কুলে সব জায়গায় হয়েই থাকছে। তার থেকে একটু বাইরে গিয়ে আমরা যখন কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠানে যাব বা তোমরা যখন কোনো কলেজে যাবে বা কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, সেখানে দেখবে একটি বিষয়ের উপর 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আলোচনা হচ্ছে। তারপর সেখানে তার উপর প্রশ্নোত্তর থাকছে, নানা দিক থেকে একই বিষয়ের উপর আলোচনা হচ্ছে। একজন বক্তা 1 ঘন্টা করে বলে যাচ্ছে। অর্থাৎ এই সেমিনার, এটা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। সেমিনার মানে একটা মনজ্ঞ আলোচনা হবে, সেই আলোচনার উপর তোমরা ওটার উপর আবার ডিসকাস করবে, তাহলে বোঝা যাবে যে তোমাদের মাথায়ও কিছু প্রবেশ করবে। তো যাই হোক, আমি
মূল বিষয়ে আসি। মূল্যবোধ শিক্ষা আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে দরকার। শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য দরকার। তার একটি প্রধান অঙ্গ ব্যক্তিত্বের বিকাশ। আমার এই বছরের যে বলার বিষয়, প্রত্যেকটি বিদ্যালয়ে আমি এই বিষয়ের উপরেই বলবো, কিভাবে আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটানো যায়। আমরা যদি ঠিক ব্যক্তিত্বের যদি বিকাশ ঘটাতে পারি, তাহলে আমাদের জীবনের 70% সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যক্তিত্বের বিকাশ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে, তখন তোমাকে দেখে তোমার প্রতিবেশী, বাজারের 3টে ছেলে, রাস্তার 3টে মেয়ে তোমাকে দেখে শ্রদ্ধার সঙ্গে মাথা নত করবে, বলবে এই ছেলেটি বা এই মেয়েটি অমুকের ছেলে, অমুকের মেয়ে, শ্রদ্ধার সঙ্গে বলবে। একে বলে ব্যক্তিত্বের বিকাশ। ঠিক ব্যক্তিত্বের বিকাশ হলে তোমার সামনে যে সমস্ত ছোটোখাটো সমস্যা আসবে, সেগুলি তুমি নির্দ্বিধায় সেগুলিকে অতিক্রম করতে পারবে। আর আমাদের ব্যক্তিত্বের বিকাশের জন্য প্রথম যে জিনিসটি প্রয়োজন, তা হলো নেতিবাচক চিন্তাভাবনা মাথা থেকে একবারে দূরে ফেলে দেওয়া। সব ব্যাপারে, কোনো ব্যাপারে আমাদের দেখবে, তোমার যদি ঠিক ব্যক্তিত্বের বিকাশ হয়, তাহলে আমরা কি দেখব? রাস্তাঘাটে একটা খারাপ জিনিস দেখলে তা তোমার মাথার মধ্যে ছাপ ফেলতে পারবে না। যখন কোনো ভালো জিনিস দেখবে, সেটি তোমার মাথায় ছাপ ফেলবে, তোমার মনের মধ্যে প্রভাব বিস্তার করবে। আমাদের সমাজে চলতে চলতে প্রতিনিয়ত আমরা কত ভালো জিনিস দেখছি, কত খারাপ জিনিস দেখছি। বাড়ি ঘরে দেখছি, বাড়ি ঘরেও আমরা কত খারাপ জিনিস দেখি, কত ভালো জিনিস দেখি। আর যদি আমাদের যদি ঠিক ব্যক্তিত্বের বিকাশ হয়, পার্সোনালিটি ডেভেলপ হয়, তখন আমরা কি করব? আমাদের এই সমস্ত নেগেটিভ জিনিসগুলি, নেতিবাচক চিন্তাভাবনা বা যেগুলি আমরা দেখব, শুনব, সেগুলি আমাদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে না। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের প্রথমে এই যে নেতিবাচক চিন্তাভাবনা কেন করা উচিত, এটা আমাকে জানতে হবে। মানে ব্যক্তিত্বের বিকাশ কেন করা উচিত, নেতিবাচক চিন্তাভাবনা কেন দূর করা উচিত। ব্যক্তিত্বের বিকাশ এই জন্যই করা উচিত, আমাদের পশু এবং মানুষের মধ্যে পার্থক্য কী? পশু কি করে? নিজের ভালো বা নিজের মন্দ নিজে বুঝতে পারে না। একটা পশুকে তুমি, একটা কুকুর বা একটা গরুকে তুমি যদি একটা ট্যাবলেট দাও, সে খাবে না, ফেলে দিবে, তাই তো? আর যদি একটা মানুষকে দিয়ে থাকো, সে কিন্তু খেয়ে নেবে। আবার যদি একটা ছোট বাচ্চাকে দাও, সে খাবে না, সে ফেলে দেবে। আবার তার থেকে আরেকটু বয়স্ককে দাও, সে আরও নিজের টাইমে খাবে। আবার তোমাদের অনেকের দিলে, ভুলে গেছি মা, ওষুধ খাইনি। মা বলে, কিরে খেয়েছিস? না, ভুলে গেছি, খাইনি। কিন্তু আরেকটু উচ্চ চিন্তা ভাবনা হলে, মন যখন আরেকটু সূক্ষ্ম হবে, তখন ওই জিনিসটা ভুলবে না, মনে থাকবে আমাকে এই সময় এটা করতে হবে, এই সময় এটা করা যাবে না। ডাক্তার বলে দিবে, ডাক্তার বলবে যে এইটা খাবে, এটা খাবে না। যখনই তোমার চিন্তা ভাবনা সূক্ষ্ম হবে, তখন তুমি যেটা খাবে, যেটা ডাক্তার বলবে সেটাই করবে। আর যদি ছোটো ছেলে মেয়ে হলো, রাস্তাঘাটে যাওয়ার সময় ডাক্তার নিষেধ করেছে, তাও 5টা ফুচকা খেয়ে নিতে, বাস বাড়ি গিয়ে এরপরে বমি শুরু হলো। খাবে, ডাক্তার নিষেধ করলে তো আর খাওয়া যাবে না। এই যে চিন্তা ভাবনা এমন করে আমাদের আরো উন্নত করা যায় কিভাবে? একজন গবেষক তখন কি করে, তার চিন্তা ভাবনা আরো এত সূক্ষ্ম হয়, সে আরো সূক্ষ্ম জিনিসগুলি ধরে নিতে পারে, যেগুলি আমাদের মতো মানুষের খালি চোখে দেখা যায় না, বা আমরা সাধারণ মানুষ ধরতে পারে না। সে আরো সূক্ষ্ম জিনিসগুলি ধরে নিতে পারে। আর একজন আধ্যাত্মিক জ্ঞানের, যে ঈশ্বরকে লাভ করতে যাচ্ছে বা লাভ করে ফেলছে, সে আরো সূক্ষ্ম জিনিসগুলি সে ধ্যানে বসে সে বুঝতে পারে। আজ থেকে 10 বছর পরে কি হবে, আরো 5000 বছর আগে কি ছিল, সব কিছু অতীত, বর্তমান, ভবিষ্যৎ তার চোখের সামনে এসে যায়। স্বামীজি রামকৃষ্ণের মতো মহাপুরুষদের, ভগবান বুদ্ধের মতো মহাপুরুষদের, হজরত মোহাম্মদের মতো মহানদের, তাদের চোখের সামনে এসে যায়। আজ থেকে 1000 বছর আগে কি ছিল, সামনে কি হবে, বর্তমানে কি আছে, সব কিছু তাদের চোখের সামনে। এই যে সূক্ষ্ম জিনিসগুলি ধারণা করতে পারে।
ঠিক তেমনি আমাদের ব্যক্তিত্বের বিকাশ যার যত বেশি হবে, যার যত বেশি পার্সোনালিটি ডেভেলপ হবে, সে তত বেশি এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলিকে ধারণা করতে পারবে। তার জন্য আমাদের কি দরকার? একজন পশু যেমন পারে না, ঠিক তেমনি একজন মানুষ তার থেকে আরও ভালো পারে। আমাদের আরও ফাইন থেকে ফাইন, আরও ফাইন, আরও নিখুঁত, আরও নিখুঁত। একজন আর্টিস্ট যখন একটা ছবি আঁকে, দেখবে মোটামুটি তোমরা যখন আগে একটা মোটামুটি স্বামীজির ছবি এঁকেছ, মোটামুটি একটা এঁকে দিয়েছ, আরও ভালো শিল্পী যদি হয় আরও অসাধারণ সেই ছবি আঁকে। আমি স্বামী বিবেকানন্দের বাড়িতে স্বামীজির ছবি আঁকিয়েছিলাম, স্বামী বিবেকানন্দের উপর একটা আর্ট গ্যালারি করিয়েছিলাম, সম্ভবত স্যার দেখেছেন। একটা ছবির দাম 8 লক্ষ টাকা। মুম্বাইয়ের একজন আর্টিস্ট সুধীর মির্গে বলে সে করেছিল। 8 লক্ষ টাকা এক একটা ছবি আঁকাতে, অর্থাৎ একটা ছবি আঁকতে তার 1 মাসের উপর সময় যায়। তাকে তার 1 মাসের স্যালারি ছিল 8 লক্ষ টাকা। সে কেমন ধরনের ছবি হতে পারে ভাবো। এই যে নিখুঁত চিন্তা, নিখুঁত, আরও নিখুঁত, আরও সূক্ষ্ম, আরও সূক্ষ্ম। আমাদের এইভাবে পশুর, আমাদের চিন্তা ভাবনাকে পশু বৃত্তি থেকে ধীরে 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 আরও সূক্ষ্ম, আরও সূক্ষ্ম, আরও ভালো, আরও ভালো, আরও ভালো দিকে নিয়ে যেতে হবে। এটি হলো আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজন। তারপরে ব্যক্তিত্ব বিকাশ করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটি প্রয়োজন, আমি কে, সেই জিনিসটুকু আমাদের জানতে হবে। আমি কে? আমি নিজে যদি বুঝে যাই, তাহলে আমাকে অন্য কেউ আর অ্যাটাক করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। আমি যদি বুঝি আজকে রাত্রে আমার বাড়িতে চোর আসবে, আমি যদি বুঝি আজকে আমার সাইকেলটা চুরি হতে পারে, সাইকেল স্ট্যান্ডে রেখেছে, চুরি হতে পারে, যদি জেনে যাই, তাহলে আমি কি করব? দূর থেকে পাহারা দেব। ঠিক তেমনি আমি কে নিজেকে যদি জেনে যাই, তাহলে আমি নিজেকে দূর থেকে হোক বা কাছাকাছি এসেও পাহারা দেব। আমি কে? স্বামী বিবেকানন্দ সুন্দরভাবে বলেছেন, আমরা অমৃতের পুত্র, অমৃতেস্য পুত্রঃ, আমরা অমৃতের পুত্র। আমাদের সকলের ভেতর কি রয়েছে? ঈশ্বর রয়েছে। আমরা সকলের ভেতর আমাদের ঈশ্বর রয়েছে, ভগবান রয়েছে। আমি যদি, আমার ভেতর যদি ভগবান থাকে, ঈশ্বর থাকে, আমার দ্বারা কোনোদিন কোনো খারাপ কাজ করা সম্ভব? আমি যদি অমৃতের সন্তান হই, তাহলে আমার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব? সম্ভব নয়। তখন আমি তো নিজে জেনে গেছি আমার ভেতর ঈশ্বর, আল্লাহ, গড, যিশু, যাই বলি, ভগবান যাই বলি, তিনি আমার ভেতর আছেন। শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন? যত মত তত পথ। কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, কেউ ভগবান বলছে, নাম আলাদা আলাদা হতে পারে। কেউ ইংরেজিতে একটা শব্দ বলছে, কেউ বাংলায় বলছে, কেউ উর্দুতে বলছে, কেউ হিন্দিতে বলছে, শব্দ তো একই। শ্রীরামকৃষ্ণদেব বলছে সেই জলকে এক একজন এক একটা ভাষায় বলতে পারে, কিন্তু জলের কি তার যে মূল গুণাবলী, সেই গুণাবলী কি নষ্ট হয়? হয় না। ঈশ্বর হলে একরকম হয়ে যাবে, আল্লাহ হলে আরেক ব্যক্তি হয়ে যাবে, আবার গড হলে আরেকজন হয়ে যাবে, ওটা তো নয়। ওই এক একটা যুগে এক একটা জনের কাছে এক একটা নামে জাস্ট পরিচিত, এতটুকুই। ওটা হলো শ্রীরামকৃষ্ণদেব আমাদের কাছে শিক্ষা দিয়ে গেছে আর কি। তারপরে আমাদের যে জিনিসটি জানা দরকার, সেই জিনিসটি হলো এই যে ব্যক্তিত্ব বিকাশ করার কতগুলি কৌশল, অর্থাৎ আমার নিজেকে কিভাবে পরিবর্তন করব, নিজেকে আরও ডেভেলপ করবো, এই যে আরও সূক্ষ্ম চিন্তা কীভাবে আমি আয়ত্তে আনবো, তার জন্য আমাকে নিজেকে কতগুলি কৌশল শিখে নিতে হবে, পদ্ধতি শিখে নিতে হবে। সেই পদ্ধতি কি? স্বামী বিবেকানন্দ, আমি যে কথাগুলি বলছি সব স্বামী বিবেকানন্দের কর্মযোগে রয়েছে। পরপর স্বামী বিবেকানন্দ বলছেন, সমুদ্রে যখন ঢেউ আসে, তখন ছোট ছোট বড় ছোট সব যে সমস্ত দাগগুলি থাকে, পায়ের ছাপ থাকে, সবগুলি সমান হয়ে যায়, তাই না? সমুদ্রের ঢেউ এলে বালিতে একদম সমান হয়ে যায় সব, তাই না? ঠিক তেমনি আমাদের আগের জন্মে যে সমস্ত সংস্কার রাশি, আমরা শাস্ত্রীয় ভাষা বলি সংস্কার রাশি, ওদের প্রত্যেকের ভেতর সংস্কার রয়েছে। দেখবে একটি মেয়ে কি অসাধারণ গান করলো, এখন খুব সুন্দর গান করলো, সে কিন্তু এক জন্মে শেখেনি। গত বছর এই মেয়েটি কিনা জানি না, খুব অসাধারণ যে তৃষা জাগিরে গান এই মেয়েটি করেছিল না? হ্যাঁ, খুব সুন্দর করেছিল। যে তৃষা জাগিরে যে গানটি করেছিল, সম্ভবত আমাদের সেখানেও করেছিল মেয়েটি, তাই না? হ্যাঁ, ওই মেয়েটি করেছিল। তো এই যে তার এক জন্মে শেখা নয়, অনেক জন্মে আগে করা ছিল,
তারপরে সে এই জন্য আরেকটু যখন সহযোগিতা পেয়েছে, সে ভালো হয়ে গেছে, এটা শিখে গেছে। আরও ভালো তোমরাও ইচ্ছা করলে ভালো হতে পারো। সে যে আগের জন্ম করা ছিল বলে এখন করছে তা নয়, তোমরা ইচ্ছা করলে তোমরা এখনও শিখতে পারো, এখনও তোমরা নিজেকে পরিবর্তন করতে পারো। এখনই সত্য থেকে সত্যে যায়, অসত মা সৎ গময়, আমাদের বৈদিক যে মন্ত্র আছে, অসৎ থেকে সতের দিকে নিয়ে যায়। সবাই যেতে পারে, সবাই নিজেকে পরিবর্তন করতে পারে। অন্ধকার দিকে তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর দিকে আমাদের নিয়ে যেতে হবে। অন্ধকার থেকে আমরা সবাই আলোর দিকে যেতে পারি। তার জন্য কি বলেছে স্বামী বিবেকানন্দ কর্মযোগে? প্রবল ঢেউ এলে দরকার হয়। সমুদ্রে যেমন প্রবল ঢেউ আসে, প্রবল ঢেউ এলে কি হয়, তখন সমুদ্রের বালি রাশি একদম সমান হয়ে আবার একাকার হয়ে যায়। আবার তোমরা যখন এটা হাঁটবে, আবার বিভিন্ন ছাপ পড়বে। ঠিক তেমনি আমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি, অসত্য থেকে সত্যে আমরা উন্নত হতে পারি, অবশ্যই পারি। আমাদের বেদে রয়েছে, প্রাচীন ঋষিরা নিজেরা উপলব্ধি করে বলেছেন আমরা অবশ্যই পারি। তার জন্য কি প্রয়োজন? তীব্র নিজের ইচ্ছা শক্তি। সমুদ্রের ঢেউ যত বেশি জোর আসবে, তত বেশি গভীর গভীর দাগগুলি পর্যন্ত মুছে যাবে বালির মধ্যে যে সমস্ত। আর যদি হালকা একটু জোয়ার এলো, একটু গতি বেগ এলো, তাহলে ছোট ছোটগুলি মুছে যাবে, অর্থাৎ ছোট ছোট সংস্কারগুলি মুছে যাবে। তার জন্য আমাদের কি প্রয়োজন? নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্য তীব্র ইচ্ছা শক্তি, মনের জোর। আমাদের এই মনের জোরটা প্রচণ্ড থাকা চাই। তারপরে আমাদের এই বিষয়ে আসলে অনেকগুলো বলার আছে, তবু আমি মোটামুটি একটা বলে দিই। আমাদের যার ব্যক্তিত্ব বিকাশ করতে গেলে সর্বপ্রকার নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করতে হবে, আমি বলেছি। তারপরে আমাদের যে জিনিসটি প্রয়োজন, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তোমার মা তোমাকে দিয়ে গেল, আজকে আমি একটু বাইরে যাচ্ছি, তোর মামার বাড়িতে যাচ্ছি, তুই একটু এই কাজটুকু করে নে, বা আমি স্কুলে যাচ্ছি, তুই আজকে একটু তোর ছোট ভাইটাকে একটু খাইয়ে দিস। আর তোমরা যদি না খাইয়ে দিয়ে, তাকে না দেখে তোমরা যদি আরেক দিকে যদি ঘুরে বেড়াও, তাহলে কি হবে? ছোট বাচ্চাটি না খেয়ে মরবে। তার জন্য কি করতে হবে? দায়িত্ব নিয়ে যখন যেই কাজ দিবে, শিক্ষক বললো যাও তুমি বাড়ি থেকে এই হোমওয়ার্কটা করে আনবে, আর সেই হোমওয়ার্কটা তোমরা যদি না করো, তাহলে কি হবে? টিচারদের হাতে বকা খাবে। তখন বলবে এই টিচার আমাকে সব সময় বকে, দেখলেই বকে, এই টিচার ভালো নয়। আরে বকে কেন? নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটেনি বলে, নিজের দায়িত্ব নিয়ে একটা কাজ করতে পারছো না বলে। যে কাজটুকু করতে বলা হয়েছে সেই কাজটা নিজের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করে তারপর তুমি তোমার মতো থাকো, কেউ তোমাকে নিষেধ করবে না। তার জন্য আমাদের কি প্রয়োজন? স্বামী বিবেকানন্দ কি বলেছেন? দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করাটা আমাদের শিখতে হবে। তারপর আরেকটা আছে, প্রভুর মতো কাজ করতে হবে। আমরা প্রত্যেকেই প্রভু। এই দেখো, তোমরা এখানে যারা বসে আছো প্রত্যেকেই নিজের অভিভাবক। নিজের টিচার বসে বসে কোনো স্কুলে যাই, টিচার বারবার বলতে হচ্ছে এই চুপ কর, চুপ কর, চুপ কর। কেন এই কথাটি বলবে? তুমি তো নিজের ইচ্ছা করে এখানে এসছো। তুমি যদি আজকে স্কুলে যদি নাও আসতে, তোমাকে স্যার কিছু জোর করতো না, কেন আসিস নি কালকে, ওটা আশা করি বলতো না। তো নিজের ইচ্ছা এসছো, নিজের ইচ্ছা যখন এসছো, তখন তোমাকে কি করতে হবে? তুমি প্রভুর মতো, তোমার প্রভু তুমি নিজের অন্তরের ডাকে এসছো। তুমি নিজের প্রভুর মতো তুমি নিজে থাকতে হবে। আমাকে 10 জন লোক বলবে না, বাড়িতে মা বলবে না এটা কর, এটা করিস না, এটা করবি। এখনের দিনে শিক্ষা পদ্ধতি যে এসছে, তাতে বলা আছে এই সমস্ত বারবার একটা বাচ্চাদের বলতে নেই, নেগেটিভ কথা বলতে নেই, সবসময় পজিটিভ বলতে হয়। তা কেন? ওরা তুমি নিজের প্রভু। এই যে সবগুলো কিন্তু স্বামী বিবেকানন্দের ভাব। নিজের প্রভু তুমি নিজে, তোমাকে অন্য 10 জন পরিচালনা করবে না।
স্বামী বিবেকানন্দ কি বলছেন? আমাদের প্রথম প্রয়োজন শিক্ষা। যদি কাউকে উপযুক্ত শিক্ষা দেওয়া হয় তাহলে সে নিজে বুঝতে পারবে তার পক্ষে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। নিজের ভালো কোনটা, কোনটা নিজের মন্দ, সে নিজেই যাচাই করে নেবে। কাউকে সে জোর করে তার উপর চাপিয়ে দিতে হবে না, জোর করে তাকে বলতে হবে না যে তুমি এটা করো, এটা করবে না। তার জন্য আমাদের কিছু উপযুক্ত শিক্ষা, তার জন্য নিজের জ্ঞান দরকার। শিক্ষা যদি পেয়ে যাও তখন নিজেই নিজের বুঝতে পারবে, হ্যাঁ আমি এখানে যদি কথাগুলি যদি শুনি, একটা কথা যদি আমার জীবনে যদি কাজে লাগে সেটি হবে আমার সম্পদ। তখন তোমাকে অন্য 10 জন টিচাররা তোমাকে বলতে হবে না চুপ করে, বা বাড়িতে মা বাবা তোমাকে বলতে হবে না। তারপর আরেকটা আছে কি, নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। আমাদের সকলকে নিঃস্বার্থবান হতে হবে। জগতের যত প্রকার সমস্যা তার মূলে, সব কিছুর মূলে সব স্বার্থপরতা, সব স্বার্থপরতা, সব আমার 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 আমার, আমি এই করব, আমার সন্তানের জন্য এই করব, আমার মেয়ের জন্য এই করব, এই যে সব আমার আমার, নিজের স্বার্থ 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 নিয়ে মহান মহান লোকদের পর্যন্ত অধঃপতন করে দেয়। আর তুমি যদি নিঃস্বার্থভাবে যদি জগতের জন্য যদি কিছু সত্যি সত্যি নিঃস্বার্থভাবে, স্বামী বিবেকানন্দ বলছেন, তুমি যদি পাহাড়ের গুহায় গিয়ে যদি সত্যি সত্যি জগতের মঙ্গলের জন্য 1 মিনিটও ধ্যান করতে পারো, একটু সময় যদি তুমি যদি ধ্যান করতে পারো, তার জগতের মঙ্গল আকারে সারা জগতে বিস্তার লাভ করবে। তুমি যদি তার জন্য প্রয়োজন নিঃস্বার্থ, আর তুমি নিঃস্বার্থবান হলে তখন দেখবে তোমাকে সবাই অনুকরণ করবে। আর এই মেয়েটি এমন, এই মেয়েটি, ছেলেটি এমন, এই ছেলেটিকে অনুকরণ করা যায়, এই ছেলেটি অত্যন্ত ভালো, সবাই তার প্রশংসা করতে শুরু করবে। আবার অনেক সময় একটু প্রশংসা পেলে অনেক সময় মাথাটা বিগড়ে যায়, একটু উপরে উঠলো চট করে শেষ একদম। তার জন্য আর কি করছে, দুঃখকে সাদরে গ্রহণ করতে হবে। আমাদের দুঃখ সব থেকে বড় শিক্ষা দেয়, সুখ আমাদের কম শিক্ষা দেয়। অনেক সময় দেখবে আমরা যখন সুখ পাই, আনন্দ পাই, অত্যন্ত আনন্দে আমরা অনেক সময় কি করি, দুর্গা পূজার সময় ক্লাবে ক্লাবে বেশি আনন্দে কি করে সবাই জানে। তার থেকে বরং একটু একটু দুঃখ যদি আমরা যদি পেয়ে যাই তাহলে কি হয়, আমরা অনেক কিছু শিখতে পারি। একটা বাচ্চা পরীক্ষায় হয়তো একটু খারাপ নাম্বার পেল, স্যার বা ম্যাডাম একটু বকে দিল, দেখা যায় এর পরের পরীক্ষায় সে এত ভালো নাম্বার পায়, অনেক ভালো হয়ে যায়, তার জীবন পরিবর্তন হয়ে যায়। তাই দুঃখকে সাদরে গ্রহণ করতে হবে। সব সমাজের কর্মযোগে পরপর আছে, অনেক ধরনের উপমা দিয়ে, গীতার কথা বলে বা নানা ধরনের জায়গা থেকে ইয়ে করে কর্মযোগে আছে। এগুলো আমি সবগুলো সহজভাবে তোমাদের মতো করে পরিবেশন করছি। তো আরেকটা কি করতে হবে, সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। বারবার আমরা ডিসিশন চেঞ্জ করি, অনেকে সকালে বলবে একটা কথা, বিকালে একটা কথা, কতক্ষণ পর একটা কথা, তখন তাকে জগতে কেউ পাত্তা দিবে? ভদ্রলোকের এক কথা হওয়া যায়, যা বললাম তা করতে হবে। আমি বললাম এটা করে দেব, আমি বললাম এই কাজটা করব, আমি বললাম স্কুলে প্রথম হওয়ার চেষ্টা করব, নেক্সট পরীক্ষা ভালো করব, ভালো করতে হবে। বারবার যদি ডিসিশন যদি চেঞ্জ করে, একবার সায়েন্সে যাও, একবার আর্টসে যাও, একবার কমার্সে যাও, তাহলে কি হবে, বছরের পর বছর লস হবে। তোমার কথা কেউ আর শুনবে না, বলবে তো তোর কথার কোনো দাম নেই। তাই আরেকটা অত্যন্ত আবেগ প্রবণতা দূর করতে হবে। অতিরিক্ত আবেগ প্রবণতা আমাদের কি করে ধ্বংস করে দেয়। অতিরিক্ত উচ্ছ্বাস, স্বামী বিবেকানন্দ কি বলছেন ভক্তিযোগে, অতিরিক্ত উচ্ছ্বাস অনেক সময় এত লাভ দিয়ে, এত বড় বড় লম্ফ দিয়ে এমন কীর্তন করলো, এই করলো, ওই করলো, তারপরে কতক্ষণ পরে আবার যখন মনটা যখন নিচে নেমে যায়, হুড়ুর করে তার মন নিচে নেমে যায়। তার জন্য কি প্রয়োজন, ধীর স্থির শান্ত। সমুদ্রে দেখবে হঠাৎ করে বিশাল ঢেউ যেমন আসছে, আবার তেমনি ওটা নিচে নেমে যাচ্ছে, যত জোরে উপরে আসছে ঠিক তত জোরে আবার নিচে নেমে যাচ্ছে। তার জন্য আমাদের কি প্রয়োজন, শান্ত স্নিগ্ধ মনকে রাখা। বেশি উচ্ছ্বাস নয়, বেশি আবার
দুঃখ নয়। অনেকে দেখবে একটু রেজাল্ট খারাপ করলো তাতে কান্নাকাটি করে পুরো গ্রাম শুদ্ধ মনে যেন ভাসিয়ে দিবে। যখন মাধ্যমিকের রেজাল্ট আউট হয় প্রায় দেখা যায় এমন এমন অঘটন ঘটে যায়। তো এত উচ্ছ্বাসের কিছু নেই, এত দুঃখেরও কিছু নেই। এই যে আবেগ প্রবণতা, অতিরিক্ত আবেগ প্রবণতা আমাদের ত্যাগ করতে হবে। এগুলি আমরা যদি ত্যাগ করতে পারি তাহলে আমরা জীবনে সফল হব, জীবনে আমাদের সফলতা আসবে। যাই হোক, আমাদের যে মূল আলোচনা এখানে শেষ হয়েছে। এরপরে আমরা কিছু প্রশ্ন করব। যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের আমরা কিছু পুরস্কার দিয়ে দেব। আমরা যে সমস্ত প্রশ্ন করব আজকে যেগুলি আলোচনা হয়েছে তার থেকেও করতে পারি, তার বাইরে থেকেও আমরা করতে পারি। স্যার, একটা কর্ডলেস মাইক্রোফোন আছে? কর্ডলেস আছে? এটা তো কর্ডলেস মাইক্রোফোন, লাস্ট পর্যন্ত যাবে না। যারা প্রশ্নের উত্তর দিতে পারবে হাত তুলবে। চিকাগো ধর্ম মহাসভা কত সালে কোথায় হয়? কে উত্তর দিতে পারবে হাত তোলো। হ্যাঁ, মাইক্রোফোন। না, আরেকজন কেউ? 1993 হ্যাঁ, তারিখটা সাল বলুন। হ্যাঁ, 1900 না? 1900, হ্যাঁ ঠিক আছে। আরেকজন? ডেট? ঠিক আছে, তুমি অনেকটা বলেছো, চলে আসো, ওদিক দিয়ে চলে আসো। স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? হ্যাঁ, একে মাইক্রোফোনটা বাচ্চাকে একদম বাচ্চাদেরকে। উত্তর কলকাতার সিমলা অঞ্চলে। চলে আসো। স্যার কাছ থেকে একটা করে। স্যার একটা কথা বলেছিলেন, এটা পুরো শূন্যস্থান পূরণ করবে। আত্মনাং মুক্ষার্থম বলো। এরপরে কে বলতে পারবে? হাত তোলো। আত্মনাং মুক্ষার্থম স্যার বলছিলেন। হ্যাঁ বলো। চলে আসো। তারপরে আরেকটা প্রশ্ন বলো। আমি কে? আমি বলেছিলাম একটা সংস্কৃত ওয়ার্ড, আমি কে। আমার নিজেকে জানতে গেলে আমি কে, প্রথম নিজেকে জানতে হবে। আমি কে? আমি বলেছি, বলো। হ্যাঁ বলো, দাঁড়িয়ে বলো। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, ওটা আমি একটা সুন্দর একটা সংস্কৃত ওয়ার্ড বলেছিলাম। কে বলতে পারবে? হ্যাঁ বলো। অমৃতের পুত্র। হ্যাঁ, চলে আসো। তারপর শ্রীরামকৃষ্ণদেব কোথায় জন্মগ্রহণ করেন? কে বলতে পারবে? সহজ প্রশ্ন। হ্যাঁ বলো। চলে আসো। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা হয়? কে বলতে পারে? হ্যাঁ বলো। চলে আসো। তারপর আমার নিজেকে পরিবর্তনের জন্য আমি একটা কথা বলছিলাম, কি প্রয়োজন? প্রথম কি প্রয়োজন নিজেকে পরিবর্তনের জন্য? হ্যাঁ, দাঁড়াও। নিজেকে পরিবর্তন করার কৌশল কে বলবে? হ্যাঁ বলো। না, ওটা তো পরে, আগে একদম প্রথম যেটা বলছিলাম। হ্যাঁ ওটা আছে, চলে আসো। আমি যে পয়েন্টগুলি বলেছি পরপর পয়েন্টগুলিকে সব থেকে বেশি বলতে পারবে? বলো তো দেখি। আমি যে পরপর পয়েন্টগুলো বলে গেছি, হ্যাঁ বলো।
এখানে চলে আসো। স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের স্বরচিত একটা কবিতা থেকে প্রথম 4 লাইন কে বলতে পারবে? হ্যাঁ, বলবে? হ্যাঁ, বলো বলো। বলো। সর্বক্ষেত্র মাটি না হই কোথায় তোমার শয্যা অবমান তব সীতা প্রচার জীবনের পথে নায়িকা বিভিন্ন বন্ধু চলার ভাষ্য ব্যর্থ তোমার সংরক্ষণ চলে আসো। কোন কবিতা নাম আছে এখানে? হ্যাঁ, নাম আছে, গতবার ছিল ওটা। হ্যাঁ, চলে আসো চলে আসো। হ্যাঁ, যে বলো তো পয়েন্টগুলো কয়েকটা বলো। প্রথমত নেতিবাচক চিন্তা ভাবনা দূর করতে হবে, দ্বিতীয়ত নিজের উপর দায়িত্ববান হতে হবে, তৃতীয়ত সৎ হতে হবে নিজের ওপর, আর নিজেকে প্রভু অর্থাৎ অভিভাবক বলে নিজেকে নিজের জীবনের পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আচ্ছা, বই আছে একটা দিয়ে দেয়। আচ্ছা, এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো। হ্যাঁ, চলে আসো, এদিকে চলে আসো, অত দূর থেকে শোনা যাবে না। আর যাদের প্রশ্ন করতে চাও 5-6 জন এদিকে চলে আসতে পারো, এদিকে এখানে এসে লাইনে দাঁড়িয়ে যাও পরপর। 6 জন আসবে, 6 জন। মূল্যবোধের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিভাবে যুক্ত? আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু কাজ করি সব কিছুই মূল্যবোধ শিক্ষার সাথে যুক্ত। আমাদের ছোট একটা কাজ থেকে শুরু করে বৃহৎ কাজ সব কিছু মূল্যবোধ শিক্ষার সাথে যুক্ত। আমাকে মা বললো বাড়িতে এই জায়গাটা ঝাড়ু দিয়ে দিতে, তা আমি একদম নিখুঁতভাবে করতে হবে, আমি যেই কথাটা বারবার বলছি। আমাকে শিক্ষক বলল বিদ্যালয়ে আসতে নির্দিষ্ট সময় প্রতিদিন আসতে হবে, যে হোমওয়ার্ক দিয়েছে সেই হোমওয়ার্কটুকু করতে হবে। অর্থাৎ আমি যে কাজ যেখানে আছি, আমি যদি শিক্ষার সাথে যুক্ত থাকি আমার শিক্ষার কাজ, আমি যদি ভবিষ্যতে চাকরি করি সেই আমার সমাজের কাজ, যেখানে আমাকে যেখানে কাজ করছি সেখানের কাজটা আমাকে নিখুঁতভাবে করতে হবে, এটাই আমাদের মূল্যবোধ শিক্ষা। নেক্সট চলে যাও তুমি, বলো। বর্তমানে সমাজে যে অবক্ষয় ঘটছে এবং বিভিন্ন সমাজ বিদ্রোহীরা যে নীতি ও নৈতিকতার বিরুদ্ধে আস্ফালন দেখাচ্ছে, সেই ব্যাপারে ছাত্র সমাজ সেটা মোকাবিলা করার জন্য কি করতে পারে? আমাদের প্রথমেই বলা হয়েছে মন থেকে সর্বপ্রকার নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন নেভার নেগেটিভ, সবসময় পজিটিভ জিনিস ভাবতে হবে। যেটা আমার জীবনে উপকারে লাগবে, কাজে লাগবে। সমাজে তুমি যখন চলবে প্রতিটা মুহূর্তে দেখবে হাজারো জিনিস ভালো হচ্ছে, হয়তো 5টা জিনিস তোমার চোখে খারাপ এলো, সে 5টা জিনিসই তুমি অ্যাভয়েড করে তোমার পক্ষে যেটা ভালো, যেটা অনুকূল সেটা তুমি গ্রহণ করো। অনেক ভালো জিনিস আমাদের প্রতিটা সমাজ থেকে প্রতিটা জায়গা থেকে শেখার আছে, সেটাকে তুমি অনুকরণ করতে হবে। নেক্সট। ধন্যবাদ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। স্যার, বলছি যে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের যে লোগোটা রয়েছে সেই লোগোটা নিয়ে যদি ব্যাখ্যা করতেন খুব ভালো হতো। হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের যে লোগো আছে তাতে এই জিনিসগুলি, হ্যাঁ ঠিক আছে, এই জিনিসগুলি আছে। প্রথমে তরঙ্গায়িত জল, কর্মের পথে, তারপরে আছে সূর্য, জ্ঞানের প্রতীক, তারপরে আছে সর্প, যোগের প্রতীক, এই হলো মোটামুটি বদ্ধ, ভক্তির প্রতীক। এই হলো মোটামুটি আমাদের এই 5টা যোগ। জ্ঞান, পরমহংস, পরমহংস, এই যে আমাদের 5টা যোগ, 4টে যোগ রয়েছে, জ্ঞান ভক্তি কর্ম। এই জ্ঞান ভক্তি কর্ম স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের জীবনে উন্নতির জন্য এই 4টি যোগের সমন্বয়ে আমাদের জীবনে যেমন কর্ম দরকার, তেমনি ভক্তি দরকার, জ্ঞানও দরকার,
আবার যোগ্য দরকার, তার সমন্বয়ে আমাদের চলতে হবে। ধন্যবাদ। নেক্সট। রামকৃষ্ণ মিশনে মেয়েদের পড়াশোনা হয় না কেন? হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে মেয়েদের পড়াশোনা হয় না কেন? রামকৃষ্ণ মিশনে মেয়েদের পড়াশোনা হয় না কেন, ওটা প্রশ্নটা ভুল আছে। কারণ আমি বলছি, হ্যাঁ আমার কথাটা শুনো, রামকৃষ্ণ মিশনের বহু জায়গায় মেয়েদের জন্য স্কুল আছে। এমনকি আমি যে বিদ্যালয়ের এখন প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিশনের, সেখানে আমার বিদ্যালয়েও প্রায় 400-র উপর মেয়ে আছে, বোধহয় 450-র মতো, প্রথম কথা। তারপর আমাদের ঝাড়গ্রামে আছে, তারপর সরিষা আছে, তারপর অরুণাচলের দিকে অনেকগুলো আছে, যেমন মণিপুরে আছে, এমন অনেক জায়গায় আছে আমাদের মেয়েদের। হ্যাঁ, মেঘালয়ে আমাদের শুধু একটা আশ্রম চালাচ্ছে, 78 স্কুল, এবং তার মধ্যে প্রচুর মেয়ে পড়ছে। টোটাল স্টুডেন্ট সংখ্যা কত বলেছিল? 9,000, 14,000 স্কুল মানে স্টুডেন্ট আছে আমাদের, 900 টিচার আছে, সেখানে একটা স্টেজে শুধু আমরা বললাম। মেয়েদের পড়াশোনা হয় না, ওটা ভুল, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তোমরা যে কথাটা তোমার যুক্তিসঙ্গত কথা, সেটা আমাদের মেয়েদের জন্য আমাদের আলাদা একটা সংঘ স্বামী বিবেকানন্দ তৈরি করেছে, সারদা মঠ নামে। স্বামী বিবেকানন্দ চাইতেন না মেয়েদের ছেলেরা দাদাগিরি করুক। স্বামী বিবেকানন্দ বলছেন মেয়েরাই শিক্ষা দিবে, মেয়েদের ওই পর্যায়ে শিক্ষিত করে তুলতে হবে। ছেলেরা শিক্ষা দিতে হবে না, মেয়েদের শিক্ষা দিবে। তার জন্য সারদা মঠ বলে আমাদের আলাদা একটা পুরো সংগঠন, আমাদেরই, ওটা মেয়েদের, এটা ছেলেদের, আমাদেরই সংগঠন। স্বামী বিবেকানন্দের পুরো আদর্শে সারদা মঠ দক্ষিণেশ্বর তার হেডকোয়ার্টার। ওদের প্রচুর স্কুল, কলেজে, নিবেদিতা স্কুল, তারপরে কলেজ, ওদের আবার প্রচুর এমন রয়েছে। তো আমাদেরই তো, ওটা আলাদা কিছু নাই। বাস, ঠিক আছে। না স্যার, একটু বলিনি আসলে, ঠিক ও প্রশ্নটা ঠিক একটু প্রকাশ করতে পারিনি। আমার যতটুকু ধারণা ও যেটা বলতে চেয়েছে, যে আমাদের যেমন কোয়েট স্কুলে আমরা যে ছেলে মেয়ে সকলে একসাথে পড়াশোনা করছি, তো আমাদের যে রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর এইসব যে আছে, সেখানে কখন পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য প্রথম চক্রাবাদ, দ্বিতীয় সুন্দর ভাই, তৃতীয় এরপর ছিল গল্প বলার প্রতিযোগিতা, স্বামীজির জীবন এবং কর্ম বিষয়ক গল্প। সম্মানীয় মানস কুমার বন্দ্যোপাধ্যায় প্রথম চক্রাবাদ, দ্বিতীয় বিদ্যুৎ মাইতি, তৃতীয় ঋষভ পাল। এরপর বিভাগ খ, অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত। রিয়া হাই, দ্বিতীয় বৃষ্টি মণ্ডল, দ্বিতীয় বৃষ্টি মণ্ডল, তৃতীয় সৃজনী সেনাপতি। এর পরের প্রতিযোগিতা ছিল স্বরচিত কবিতা, বিষয় স্বামী বিবেকানন্দ বা স্বদেশ কমিটির অন্যতম সদস্য সম্মানীয় অলোকেশ দাস মহাশয়। প্রথম সুচিত্রা বেরা, খুব সুন্দর স্বরচিত কবিতা ছিল। দ্বিতীয় লক্ষ্মীরানী পাল। এর পরের প্রতিযোগিতা অঙ্কিত দাস, দ্বিতীয় লক্ষ্মীরানী পাল, তৃতীয় স্বপ্নদীপ বেরা। স্বামী বিবেকানন্দের একটি প্রতিকৃতি ছবি প্রধান শিক্ষকের। তুমি একটু সাইডে আসো। হ্যাঁ, দাঁড়াও। ঠিক আছে।